এখন আসি রিয়াকশনস যদি তুমি দেখো, রিয়াকশনস গুলা যদি দেখো যে রিয়াকশনস গুলা কার কার সাথে আছে বা রিয়াকশন গুলা কিভাবে আছে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। আমরা কি ওর গুলা পড়ছিলাম না? আমরা এটার ওর গুলা পড়ছিলাম, আকরিক যেগুলা। পড়ছিলাম। একটু রেসপন্স করবেন, হ্যাঁ, তাইলে তাড়াতাড়ি হবে, আমাকে যেন দেখতে না হয়, আমাকে দেখলে অনেক লেট হবে। রিয়াকশন করবেন, তাড়াতাড়ি হবে। এই রিয়াকশন বলতেছি, সরি, মানে একটু পার্টিসিপেট করবেন, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে আমাকে আবার দেখতে হবে কি কি পড়াইছে কি কি পড়াইনি। অনেকগুলো ব্যাচ চলতেছে তো, মাথার মধ্যে খুব প্রেসার। চলেন, রিয়াকশনস অফ এস ব্লক যদি ইলেমেন্টে আমরা আসি, তাহলে রিয়াকশনস গুলা কিসের কিসের সাথে হয় সেই জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? চলে আসি, যদি আমরা রিয়াকশন উইথ হাইড্রোজেন লেখো, রিয়াকশন উইথ হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সাথে যদি রিয়াকশন করো যে কোনো মেটাল, মনে করো সোডিয়াম, গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখি সোডিয়াম প্লাস হাইড্রোজেন, তখন তোমার তৈরি হবে সোডিয়াম হাইড্রাইড, NaH। আবার যদি তুমি মনে করো যে ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করো, ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোজেন, দেন তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রাইড, MgH2। দ্যাটস ইট, শেষ। এই জিনিসগুলো একটু পড়বেন যে ম্যাগনেসিয়ামের সাথে কি তৈরি হবে, এই দুইটাই হবে ফেজ হচ্ছে সলিড। যদি বলে যে ম্যাগনেসিয়াম হাইড্রাইড কি, সলিড না লিকুইড, বলবেন সলিড অবস্থায় আছে, ঠিক আছে? এই যারা যারা বুঝবেন তাড়াতাড়ি করবেন, তাহলে তাড়াতাড়ি পড়া হবে, চ্যাপ্টারটা বিশাল বড়। রিয়াকশন উইথ হ্যালোজেনস, এটা হ্যালোজেন, মনে রাখবেন, রিয়াকশন উইথ হ্যালোজেন। হ্যালোজেনের সাথে যখন রিয়াকশন করবেন, বোঝার চেষ্টা করেন, যখন দেখবেন যে সোডিয়াম যদি হ্যালোজেনের সাথে রিয়াকশন করে, তাহলে হবে সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম হ্যালাইড, যে কোনো ক্লোরাইড হইতে পারে, ব্রোমাইড হইতে পারে, এনিথিং এলস। যদি আবার ম্যাগনেসিয়াম দেখেন, ম্যাগনেসিয়াম হ্যালোজেনের সাথে রিয়াকশন করতেছে, তাহলে সেটা হবে ম্যাগনেসিয়াম হ্যালাইড, ম্যাগনেসিয়াম হ্যালাইড, ঠিক আছে? এই যে হ্যালোজেনের সাথে রিয়াকশন, তা ডিরেক্টলি বুঝবেন কেন, কারণ 2 হচ্ছে আপনার ম্যাগনেসিয়ামের যোজনী, এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের যোজনী, যোজনীগুলো একটু ভালো মতো বুঝবেন, ঠিক আছে? এরপরে চলে আসেন রিয়াকশন উইথ অক্সিজেন। দেখেন, যা পড়াচ্ছি এর বাইরে কোশ্চিন যাবে না ইনশাল্লাহ। রিয়াকশন উইথ অক্সিজেন, এটা কিন্তু কালকের ক্লাসটা, আমি আবারও বলি, এটা কিন্তু আজকের ক্লাস না, এটা কালকের ক্লাসটা, এটা কালকের ক্লাসটা। কালকের ক্লাসটা আপনার ইয়ে করতে হবে, আপনি এখন পড়েন, কালকের ক্লাসটা আজকে নিচ্ছি, হ্যাঁ। আর কালকে নিব হচ্ছে আপনাদের অথেন্টিক ক্লাসটা। চলে আসেন এখন, রিয়াকশন উইথ অক্সিজেন যদি করেন, মনে করেন সোডিয়াম প্লাস অক্সিজেন, সোডিয়ামের অক্সাইড তৈরি হবে, সোডিয়ামের Na2O, সোডিয়ামের অক্সাইড তৈরি হবে। আবারও বলি, সোডিয়ামের অক্সাইড তৈরি হবে। এই যতগুলো অক্সাইড আছে এগুলো কিন্তু সলিড অক্সাইড, আবারও বলি এগুলো সলিড অক্সাইড, ফেজ গুলা পড়বেন। যদি আবার দেখেন যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, MgO হবে, সরি, ম্যাগনেসিয়ামের অক্সাইড। এটাও কি হবে ভাইয়া? এটাও সলিড হবে। এখন আসি রিয়াকশন উইথ নাইট্রোজেন। এই জন্য দেখবেন যে এরা সাধারণত অক্সিজেনের সাথে খোলা অবস্থায় রাখা হয় না, এই যে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম, এদেরকে খোলা অবস্থায় রাখলে এই যে অক্সিজেনের সাথে রিয়াকশন করে ফেলে। এরপরে চলে আসে রিয়াকশনের নাইট্রোজেন, সাপোজ মনে করেন সোডিয়াম প্লাস নাইট্রোজেন, তাহলে কি হবে? সোডিয়ামের নাইট্রাইট তৈরি হবে, NaN3 তৈরি হবে। আবার দেখবেন যে সোডিয়ামের জায়গায় যদি আমি ম্যাগনেসিয়াম নেই গ্রুপ 2 এর জন্য, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, তাহলে এটা কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হবে, Mg3N2। এই ভালো করে বুঝবা, এরা যখন পানির সাথে রিয়াকশন করবে, এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট যখন পানির সাথে রিয়াকশন করবে, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটই পানির সাথে রিয়াকশন করলেন, মনে করেন Mg3N2 পানির সাথে রিয়াকশন করলো, পানির সাথে রিয়াকশন করে ভালো করে মনে রাখবেন, ধাতুগুলা পাশেরটার মানে এটা ক্যাটায়ন যদি হয় পাশেরটার অ্যানায়নের সাথে যাবে, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, প্লাস হচ্ছে
অ্যামোনিয়া তৈরি হবে। এইখানে প্রশ্নটা আসে যে এই জায়গাটাতে ড্যাশ দিয়ে দেয়, এই জায়গায় কি উৎপন্ন হয়। তাহলে এই জায়গাটাতে বুঝবেন, এই জায়গাটা একটু ভালো মতো বুঝবেন যে এখানে কি তৈরি হবে ভাইয়া, অ্যামোনিয়া তৈরি হবে। যখন দেখবেন যে পানির সাথে রিয়াকশন করতেছে, এইটা কি তৈরি হবে, মানে আপনার অ্যামোনিয়া তৈরি হবে। কনফার্ম এটা অ্যামোনিয়া তৈরি হবে, ঠিক আছে, কনফার্ম এটা অ্যামোনিয়া তৈরি হবে। আমার কথা বুঝতে পারছেন? রিয়াকশন গুলো ভালো মতো করবেন যে নাইট্রোজেনের সাথে রিয়াকশন করলে কি হচ্ছে, সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রেট কি, এটা সলিড। এই সবগুলা দেখা যায় সলিড, হ্যাঁ, শুধুমাত্র এটা হচ্ছে গ্যাসিয়াস, এটা গ্যাসিয়াস। এইটা খুবই শূন্যস্থান পূরণে আসে, বা এখানে কোন প্রোডাক্টটা হবে এই জিনিসটা বারবার পরীক্ষায় আসে। চলে আসি এখন কার্বাইডের সাথে রিয়াকশন, মানে কার্বনের সাথে রিয়াকশন উইথ কার্বন। যা পড়াচ্ছি আবার বলছি, এর বাইরে আসার দরকার নাই। চলেন কার্বনের সাথে, মনে করেন সোডিয়াম কার্বনের সাথে রিয়াকশন করছে, সোডিয়াম কার্বনের সাথে রিয়াকশন করে সোডিয়াম কার্বাইড তৈরি করবে। আবারও বলি, সোডিয়াম কার্বনের সাথে রিয়াকশন করে সোডিয়াম কার্বাইড তৈরি করবে। সোডিয়াম কার্বাইড Na2CO2। এটা কেন হচ্ছে আমি এটা পরে দেখাবো, এটা কেন হচ্ছে এটা আমি পরে দেখাবো, হ্যাঁ। এখন দেখো এটা যখন পানির সাথে রিয়াকশন করবে, Na2CO2 পানির সাথে রিয়াকশন করবে, পানির সাথে রিয়াকশন করার সাথে সাথে এরা তৈরি করবে হচ্ছে সোডিয়ামের হাইড্রোক্সাইড আর একটা অ্যাসিটিলিন গ্যাস। এটা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস। এখন দেখো এই যে অ্যাসিটিলিন গ্যাসটা তৈরি হচ্ছে, এইখানে তোমাকে দিবে কি শূন্যস্থান পূরণ। এখানে কি তৈরি হবে, এখানে কিন্তু ট্রিপল বন্ড। আবার বলি এখানে কিন্তু ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড, অ্যাসিটিলিন গ্যাস তৈরি হচ্ছে। তো অ্যাসিটিলিন গ্যাস তৈরি হচ্ছে, তার মানে এটা অবশ্যই ট্রিপল বন্ড অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে। তাহলে যখনই বলবে কোন একটা মেটালের কার্বাইড, মেটাল কার্বাইড পানির সাথে রিয়াকশন করতেছে, তাহলে কি তৈরি হবে, এখানে কোন গ্যাস তৈরি হবে ভাইয়া, অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে। সেম ভাবে তুমি ম্যাগনেসিয়ামের করো, ম্যাগনেসিয়াম প্লাস কার্বন, তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়ামের কার্বাইড, এটা তৈরি হবে, ঠিক আছে। এখন দেখো যে ম্যাগনেসিয়াম কার্বাইড তৈরি হয়েছে, খুবই ভালো কথা। সেম ভাবে যদি ম্যাগনেসিয়াম কার্বাইড পানির সাথে রিয়াকশন করে, পানি মানে কি, এইচ বন্ড ওএইচ, তাহলে এইখানকার যে ম্যাগনেসিয়াম, ভালো করে বুঝবা, এইখানকার ম্যাগনেসিয়াম কাজ করবে কি, এই যে এটা অ্যানায়নিক পার্টের সাথে চলে যাবে, তার মানে এটা চলে যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন গ্যাস। তোমার প্রশ্নটা আসবে এই জায়গাটাতে, যে এখানে কোন গ্যাস তৈরি হবে, প্রশ্নটা আসবে এই জায়গাটাতে, এখানে কোন গ্যাস তৈরি হবে। তাহলে এই জায়গার রিয়াকশনটা বোঝা গেছে, রিয়াকশন কি বোঝা গেছে, রিয়াকশনটা কি বোঝা গেছে। এখন বলতে পারেন যে ভাইয়া এইখানকার পানিটা কি সেম পানি থাকবে, না এখানকার পানিটা সেম থাকবে না, একটু বোঝার চেষ্টা করবেন। এই পানিটা হয়ে যাবে হট ওয়াটার লাগবে, এটা হট ওয়াটার লাগবে, হট ওয়াটার ছাড়া, কারণ এইটা যদি আমার নর্মাল পানির সাথে রিয়াকশন করে, তাহলে অবশ্যই এখানে আমার অবশ্যই গরম পানি লাগবে, কারণ এটা রিঅ্যাক্টিভিটি কম। কথা বুঝতে পারছেন, কথা কি বোঝা গেছে, কথা মনে হয় বোঝা গেছে তাই না, কথা বোঝা গেছে। আচ্ছা, ওই লিথিয়াম সোডিয়ামের এগুলা কালার লিখে দিছিলাম, কালার গুলা লিখে দিছিলাম, কালার আসবো একটু পরে, কালার লিখে দিছিলাম গ্রুপ 1 বা গ্রুপ 2 এর কালার গুলা। না কালার লিখে দেওয়া হয়নি, কালার লিখে দেওয়া হয়নি, কালার মনে হয় লিখে দেই নাই, না কালার লিখে দেই নাই, হ্যাঁ ঠিক আছে বুঝছি। এরপরে চলে আসে, তাহলে এখান থেকে আমার টোটাল রিয়াকশনটা গেল। এইখান থেকে আপনি অনেকগুলা ইয়ে পাবেন, যেমন দেখেন এখান থেকে আপনি পানির সাথে রিয়াকশন কোথায় কি হচ্ছে, পানির সাথে হাইড্রোক্সাইড রিয়াকশন করতেছে, হ্যান ত্যান মেলা কিছু পাবেন, ঠিক আছে।
এরপরে চলে আসেন অ্যাসিডের সাথে রিয়াকশন। রিয়াকশন উইথ অ্যাসিড। মনে করেন যে সোডিয়াম প্লাস সিএল কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এখন বলতে পারেন যে ভাইয়া অ্যাসিডের সাথে রিয়াকশন কেন হইলো? অ্যাসিডের একটা হাইড্রোকেমিক্যাল বা ইলেকট্রোকেমিক্যাল একটা সিরিজ আছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখা যায় যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের হাইড্রোজেনের উপরে সকল ধাতু থাকে, এই জন্য সকল ধাতুর সাথে এসিএল রিয়াকশন করতে পারে, কোনো সমস্যা হবে না। যে কোনো অ্যাসিডের সাথে রিয়াকশন করতে পারে। যদি মনে করো ম্যাগনেসিয়াম প্লাস H2SO4 যে কোনো অ্যাসিডের সাথে রিয়াকশন করলো, তাহলে তৈরি হবে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। দ্যাটস ইট, শেষ, আর কিছু না। ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এই হচ্ছে গেল আমাদের রিয়াকশন। এখন চলে আসি বিভিন্ন যৌগ। বিভিন্ন যৌগের ভাঙন। বিভিন্ন যৌগের ভাঙন ভালো করে বুঝবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনার কাজে লাগতে বাধ্য। চলে আসেন যদি আমরা নাইট্রেটের দিকে যাই। নাইট্রেটের দিকে যদি যাই তাহলে দেখবেন যে এই নাইট্রেট গুলা, মনে করেন গ্রুপ 1 এর যদি যাই আমি, ভালো করে দেখবেন এগুলা কিন্তু যারা মানে ক্লাস করতেছেন না, আমি আবারও বলতেছি, পস্তাবেন। যান আপনি 10 জায়গায় ঘুরে আসেন, 10 জায়গার ঘাটের পানি খায় আমার কাছে আসবেন। যদি আপনার আমার পড়া ভালো না লাগে, আমি বলতেছি আমি এই পড়ালেখার দুনিয়া থেকে আউট হয়ে যাব। আমি আপনাকে এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলবো, এতটুকু চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাকে পড়াইতে পারবো। যদি আপনাকে মনে হয় যে না আমার পড়াটা ভালো লাগতেছে না, আমি বলতেছি একজনেরও যদি এরকম হয়, আমি পড়ানো ছেড়ে দিব। মানে আমার থেকে ডিটেল পড়াই দিছে, কেউ পড়াবে না। চলে আসেন গ্রুপ 1 এর, দেখবেন যে সোডিয়াম নাইট্রেট যখন আপনি তাপ দিবেন, তখন এই জায়গাটা গ্রুপ 1 এর ক্ষেত্রে সোডিয়াম নাইট্রাইট তৈরি হবে প্লাস অক্সিজেন তৈরি হবে। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, এটা হচ্ছে নাইট্রাইট, ঠিক আছে? এটা হচ্ছে নাইট্রাইট। তাহলে সোডিয়াম নাইট্রেট প্লাস অক্সিজেন, তার মানে আমি যে কোনো যদি গ্রুপ 1 কে তাপ দেই তখন সোডিয়াম নাইট্রেট হবে। ব্যতিক্রম এইখানে, ব্যতিক্রমের হার। ব্যতিক্রম কি ভাইয়া? ব্যতিক্রম হচ্ছে আপনার লিথিয়াম। লিথিয়াম কি করে? গ্রুপ 2 এর মতো আচরণ করে, গ্রুপ 2 এর মতো আচরণ করে। কেন ভাইয়া আচরণ করে? গ্রুপ 2 এর মতো আচরণ করে কারণ চার্জ ডেনসিটির কারণে। কয়েকটা জিনিস মনে রাখবেন। এখন চলে আসি ভাইয়া কি করে লিথিয়াম। দেখেন, লিথিয়াম নাইট্রেট এটা ভাঙবে তাপ দিয়ে ভাঙার সাথে সাথে সে তৈরি হবে লিথিয়ামের অক্সাইড, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এটা গ্রুপ 2 এর মতো কাজ করবে। আবার দেখেন গ্রুপ 2 এর একটাকে ভাঙেন, মনে করেন ক্যালসিয়াম নাইট্রেট, তাপ দেন, খুবই ভালো কথা, তৈরি হবে ক্যালসিয়ামের অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। তার মানে যখন আপনি এখানে তাপটা দিবেন, ভালো করে বুঝবেন, যখন আপনি এই জায়গায় তাপটা দিবেন তখন এটা ভেঙে যাবে, কিন্তু এটা অক্সাইডে পরিণত হবে। আবার এটা ভুল লিখছি, এটা Li2O হবে। এটা অক্সাইডে পরিণত হবে। আবারও বুঝেন, গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখা যায় কিসে পরিণত হবে? অক্সাইডে পরিণত হবে। আর গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখবেন নাইট্রেট থেকে নাইট্রাইট তৈরি হচ্ছে। বাট গ্রুপ 2 এর ক্ষেত্রে ধাতুর অক্সাইডে পরিণত হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেনে পরিণত হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? যদি বিভিন্ন যৌগের ভাঙন দেখেন, নাইট্রেটের ভাঙন যদি দেখতে যান, তাহলে আপনাকে এইভাবেই পড়তে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাকে? এই কথা বোঝা গেছে? দেখেন, এগুলো না বুঝলে মুখস্থ করতে করতে আপনি যদি মরেও যান, আপনার মনে থাকবে না।
আপনি মহিলা যদি যান আপনার জীবনে মনে থাকবে না। আমি চ্যালেঞ্জ করতেছি। দ্যাটস মাই চ্যালেঞ্জ। এই কি না বুঝতে পারছিস কিনা তাড়াতাড়ি বল। তোরা একদমই মানে কোঅপারেট না। দেখ আমার স্টুডেন্ট প্রত্যেকটাই কোঅপারেট ছিল। আমি ওদের এগুলা ক্লাসে নিছিলাম। এই ক্লাসগুলো ওদের নেয়া আমার। এবার যারা প্রিমেডে ছিল ওদের এইগুলা ক্লাস আমার নেয়া। অপু ভাই ফার্স্টে নিছিল, সেকেন্ডে আমি নিছিলাম। চলে আয়। এরপরে দেখ আমার কাছে পড়লে বেসিক তো অনেক ভালো বুঝতে পারবি। চলে আয় এখন। যদি আমি কার্বনেটে চলে আসি, আবিদুর রহমানের কাছে শুনিস, ও অন্য জায়গায় পড়ে, বাইরে প্রাইভেট পড়ে। শুনিস তো ওর কাছে যে এরকম বেসিক পড়ায় নাকি, শুনে দেখিস। চলে আয় যে ধাতুর কার্বনেট গুলা ভালো করে বুঝবি। ধাতুর কার্বনেট, যেটা ধাতুর কার্বনেট তার মধ্যে এটা হবে ক্ষার ধাতু। আচ্ছা তোরা কি কেউ কায়রা ইসলামের খোঁজ খবর জানিস? কায়রা ইসলামের খোঁজ খবর জানিস কেউ? মেয়েটা নাই কেন? আচ্ছা চলে আসি ক্ষার ধাতুর কার্বনেট যেটা আছে, এটা দেখা যায় যে উচ্চ তাপ সহ, ভালো করে বুঝবা, উচ্চ তাপ সহ, মানে এটা খুব তাড়াতাড়ি ভাঙবে না। বাট দেখা যায় যে মৃৎক্ষাত ধাতুর কার্বনেট যেটা আছে, এটা দেখা যায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে যায়। ভালো করে বুঝবেন, যা পড়াচ্ছি এগুলা খুবই ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছি এগুলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এখানে যদি আমি এরকম বলি যে সোডিয়াম কার্বনেট, এটাকে যদি তাপ দেই ভাঙবে না? ভাঙবে না। এটা কিন্তু লিথিয়াম ব্যতিক্রম, সব জায়গায় লিথিয়াম ব্যতিক্রম, ভালো করে বুঝবেন, লিথিয়াম ব্যতিক্রম। ভাঙবে না? ভাঙবে না। লিথিয়াম কার্বনেট তাপ দিলে ভাঙবে না? ভাঙবে না। ম্যাগনেসিয়াম কার্বনেট তাপ দিলে ভাঙবে না? ভাঙবে না। বলেন কোনটাতে কি হবে, বলেন তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। ভাই তাড়াতাড়ি বলেন, তাপ দিলে ভাঙবে না? ভাঙবে না, আমি তো বলেই দিছি। উচ্চ তাপ সহ, এই ওয়ার্ড গুলো দেখবেন, উচ্চ তাপ সহ তার মানে বেশি তাপে এটা ভাঙবে না, উচ্চ তাপ সহ তার মানে এটা ভাঙবে না। তার মানে লিথিয়াম কার্বনেট হবে, শুধুমাত্র লিথিয়াম কার্বনেট দিয়ে, তাহলে এইটা ভাঙবে, লিথিয়াম কার্বনেট ভেঙে যাবে, লিথিয়াম কার্বনেট ভাঙে হবে লিথিয়ামের অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবেন কার্বনেট যখন ভাঙবে, আবারও মনে রাখবেন কার্বনেট ভাঙলে, যে কোনো কার্বনেট যদি ভাঙে, কার্বনেট ভাঙলে কার্বন ডাই অক্সাইড পাবেন। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট ভাঙে কি হবে? ম্যাগনেসিয়ামের অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এগুলা ভেঙে যাবে। বাট এই যে ক্ষার ধাতু সোডিয়াম, লিথিয়াম ব্যতীত যে কোনো ক্ষার ধাতু যেগুলাই আছে না কেন, এদের কার্বনেট গুলা ভাঙতে পারে না, এদের কার্বনেট গুলা ভাঙতে পারে না।
কথা ক্লিয়ার হইছে? কথা হইছে? আচ্ছা, যাই হোক। এরপরে চলে আসি দ্রবণীয়তা। তাহলে দ্রবণীয়তা যখন আপনি করবেন ভালো করে বুঝবেন, দেখবেন যে কার্বনেট গ্রুপ 1 এর যেটা আছে, গ্রুপ 1 এর কার্বনেট আর হচ্ছে সালফেট, সাধারণ অবস্থায় পানিতে দ্রবণীয়। সাধারণ অবস্থায় কি পানিতে দ্রবণীয়, গ্রুপ 1 এর কার্বনেট। এখন চলে আসি তবে গ্রুপ 2 এর, এখানে আবার আসি গ্রুপ 2 এর ক্ষেত্রে। এখানে দেখা যায় ম্যাগনেসিয়াম কার্বনেট দ্রবণীয়, অথচ ভালো করে বুঝবেন, ম্যাগনেসিয়াম কার্বনেট আপনার দ্রবণীয়, অথচ বাকিগুলা পরবর্তীরা অদ্রবণীয়। কিছু কাহিনী আছে, পরবর্তীরা অদ্রবণীয়। সেম এই যে দ্রাব্যতা, এইটা কার্বনেটের দ্রাব্যতাও যেরকম, এখানে সালফেটের দ্রাব্যতাও সেরকম। তার মানে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবীভূত হবে, বাকিগুলা অদ্রবীভূত হবে। কথা বুঝছেন? এটা হচ্ছে গ্রুপ 2 এর ক্ষেত্রে, ভালো করে বুঝবেন, এটা গ্রুপ 2 এর ক্ষেত্রে। গ্রুপ 1 এর ক্ষেত্রে তো বলেই দিছে, এই যে গ্রুপ 1 এর ক্ষেত্রে। কথা ক্লিয়ার? কথা মনে হয় ক্লিয়ার হয়েছে। চলে আসেন, দ্রবণীয়তা শেষ। এখন চলে আসেন আরেকটা পড়াই, ক্ষারধর্মিতা। বলেন তো কারা ক্ষারধর্মী বেশি? গ্রুপ 1টা ক্ষারধর্মী বেশি, গ্রুপ 1 ক্ষারধর্মী বেশি। এটা মনে রাখবেন, গ্রুপ 1টা ক্ষারধর্মী বেশি। তার মানে যদি দেখবেন যে নরমাল যদি পানির সাথে রিয়াকশন করেন, ভালো করে বুঝবেন যে সোডিয়ামের যদি অক্সাইড পানির সাথে রিয়াকশন করেন, এ খুবই তাড়াতাড়ি হাইড্রোক্সাইড ওকে দিয়ে দিবে, হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, মানে এই হাইড্রোক্সাইড এখানে চলে আসবে। বাট যদি আপনি ম্যাগনেসিয়ামের অক্সাইড পানির সাথে রিয়াকশন করেন, তাহলে দেখবেন যে বিক্রিয়া নেই, নো রিয়াকশন। তাহলে এইটা হচ্ছে আমার বেশি ক্ষারধর্মী, গ্রুপ 1টা হচ্ছে বেশি ক্ষারধর্মী, খুবই তাড়াতাড়ি সে OH আয়ন দেয়, পানির সঙ্গে OH আয়ন দেয়। তাহলে দেখা যায় যে ম্যাগনেসিয়াম অক্সাইড অপেক্ষা সোডিয়ামের অক্সাইড বেশি ক্ষারধর্মী। তাহলে এইটা বেশি ক্ষারধর্মী, এটা হচ্ছে বেশি ক্ষারধর্মী, কারণ এ খুব তাড়াতাড়ি পানির সাথে রিয়েকশন করে এবং হাইড্রোক্সাইড তৈরি করে। যখন গরম পানি দিবেন, হ্যান ত্যান দিবেন, তাপমাত্রা বাড়াবেন, তখন রিয়াকশন করবে এটা। কথা বোঝা গেছে? এটা খুবই ফাস্ট রিয়াকশন করবে, র্যাপিডলি রিয়াকশন করবে। চলে আসেন, এই যে কার্বনেটটা ভাঙতেছে বা কার্বনেট ভাঙতেছে না, যেটাই হোক না কেন, চলে আসে কার্বনেটের স্থায়িত্ব। আমি একটু আগেই বললাম যে সোডিয়াম কার্বনেট যখন আসবে, ভালো করে বুঝবেন, সোডিয়াম কার্বনেট এটাকে তাপ দিলে ভাঙবে না। আবার দেখবেন ম্যাগনেসিয়াম কার্বনেট
তাপ দিবেন, সে তৈরি হবে ম্যাগনেসিয়ামের অক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইড। খুবই ঠান্ডা মাথায় বুঝবেন, খুবই ঠান্ডা মাথায় বুঝবেন। এই জায়গাগুলো না বুঝলে আর বুঝতে পারবেন না, আপনাকে কেউ বুঝাবে না। এটা আপনাকে আমি কথা দিচ্ছি, এটা কেউ বুঝাবে না। চলে আসি যে এই জায়গায় দুইটা পোর্শন দেখবেন, আমার কথাগুলো বুঝবেন আর পোর্শন গুলো দেখবেন। এই জায়গার ক্যাটায়নটা সেম, যখন দেখবেন ক্যাটায়নটা সেম তখন আমরা অ্যানায়ন নিয়ে আলোচনা করব। দেখেন, চলে আসবেন। যখন দেখবেন আমার ক্যাটায়নটা সেম তখন আমি কি নিয়ে আলোচনা করব? এই সবাই বুঝো, সবাই বুঝো এবং কমেন্ট করো ভাই। যখন আমি ক্যাটায়ন নিয়ে আলোচনা, ক্যাটায়নটা যখন আমার সেম তখন আমি কাকে নিয়ে আলোচনা করব? এই অ্যানায়নটাকে নিয়ে আলোচনা করব। কথা বুঝছো? এখন চলে আসি, কয়েকটা মনে রাখবা। চার্জ ঘনত্ব is equal to চার্জ বাই ব্যাসার্ধ। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? চার্জ ঘনত্ব is proportional to চার্জ, আর চার্জ ঘনত্ব is proportional to 1 by আকার। ব্যাসার্ধ মানে তো আকার, এটুকু বোঝা গেছে। তাহলে চার্জ ঘনত্ব এখানে মনে রাখবেন। চার্জ ঘনত্ব ভালো করে বুঝবেন। চার্জ ঘনত্ব যখন বেশি হবে তখন ল্যাটিস এনথালপিটা কি হয়? বেশি হয়। ল্যাটিস এনথালপিটা যখন বেশি হয় সেটা স্টেবল হয়। ভালো করে বুঝেন। তার মানে আমি এই জায়গায় লিখতে পারি চার্জ is proportional to ল্যাটিস এনথালপি is proportional to 1 by আকার is proportional to stable। এটা দেখেন এখন পারেন কিনা দেখেন। ইন্নে সঞ্জিদা অনেকদিন পর, এটা বুঝেন কিনা দেখেন। বুঝছো কিনা এটা বলো, তাড়াতাড়ি বলো। আমি আবারও বলছি, এটা বুঝছো কিনা বলো, এটা না বুঝলে কিন্তু খুবই ঝামেলায় পড়বা। এখন দেখো তো, কার্বনেটের আকারটা ছোট না অক্সিজেনের আকারটা ছোট? মানে কার আকারটা ছোট? কার আকারটা ছোট বলো? কার্বনেটের আকার ছোট না অক্সিজেনের আকারটা ছোট? যেহেতু আমার ম্যাগনেসিয়াম সেম, যদি ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম থাকতো, অ্যানায়ন সেম থাকলে আমরা ক্যাটায়ন নিয়ে আলোচনা করব। আবারও বলি, এখানে আলোচনাগুলো হবে এরকম, অ্যানায়ন সেম হইলে ক্যাটায়ন নিয়ে আলোচনা করব, আর ক্যাটায়ন সেম হইলে অ্যানায়ন নিব। বলে না
ভালো করে বুঝবেন, অ্যানায়ন যদি সেম হয় আমি ক্যাটায়ন নিব, ক্যাটায়ন সেম হইলে আমি অ্যানায়ন নিয়ে আলোচনা করবো। এখন বলেন এই দুইটার মধ্যে কার চার্জ ঘনত্ব বেশি? সরি, চার্জ ঘনত্ব বলি, আকারটা ছোট হবে। সবাই একটু কমেন্ট করবেন, আদারওয়াইজ বিশ্বাস করেন এখানে পড়ায় মজা পাচ্ছি না, পড়ায় মজা পাচ্ছি না। বলেন, আমি গোছায় পড়াচ্ছি, আপনি বোঝার চেষ্টা করবেন। কেন এটা ভাঙবে না বা কেন এটা হচ্ছে স্টেবিলিটি হচ্ছে না সেটা আমি দেখব। এটা কেন ভাঙতেছে, এটা কেন ভাঙতেছে, এইটা কেন ভাঙলো সেটা আমরা দেখব। এটা কেন ভাঙলো সেটা দেখব, সেটা দিয়ে না লিখি। বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, অক্সিজেনের আকার বড় না কার্বনেটের আকার বড়? বলেন। তাড়াতাড়ি বলেন না ভাই। আচ্ছা, আপনারা কেউ বলবেন না, তাহলে এখানে অক্সিজেনের আকারটা ছোট, চার্জ আমার সেম, চার্জ আমার সেম, তার মানে আমার চার্জ দিয়ে কোনো কাজ নাই, এই চার্জ দিয়ে আমার কোনো কাজ নাই। অক্সিজেনটা ছোট হবে, কার্বনেটটা বড় হবে। অক্সিজেন আয়ন, এখানে একটা আয়ন আছে, এখানে দুইটা আয়ন আছে, অনেক বড় আয়ন এটা। অক্সিজেনেরটা ছোট হবে। তাহলে আকার যদি ছোট হয় তাহলে ল্যাটিস এনথালপি কি হবে? আকার ছোট হলে ল্যাটিস এনথালপি বেশি হবে। তার মানে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের ল্যাটিস এনথালপি বেশি, ল্যাটিস এনথালপি বেশি, ল্যাটিস এনথালপি বেশি। যদি ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে আপনার ল্যাটিস এনথালপিটা বেশি হয়, তাহলে ল্যাটিস এনথালপি যদি বেশি হয় তাহলে দেখেন কার্বনেটের থেকে অক্সিজেন মানে ম্যাগনেসিয়াম অক্সাইডের স্টেবিলিটি বেশি হবে, দ্যাটস ওয়াই এর স্টেবিলিটি বেশি হবে। দ্যাটস ওয়াই এটার স্টেবিলিটি কি হবে? বেশি হবে। তার মানে এইটার স্টেবিলিটি এর থেকে কম। এই ম্যাগনেসিয়াম কার্বনেটের স্টেবিলিটি কার থেকে কম? ম্যাগনেসিয়াম অক্সাইডের থেকে কম। তাহলে এইটা ভেঙে যায়, এইটাই তো হওয়ার ট্রাই করবে। এখন মনে করো যে তুমি এটা, তোমার বয়ফ্রেন্ড এটা, তোমার বয়ফ্রেন্ড আছে, এখানে আরো একটা বয়ফ্রেন্ড আছে, মানে ছেলে তোমার জন্য ওয়েট করতেছে। তুমি যখন দেখতেছো এই রিলেশনটা স্টেবল না, তখন তুমি কি করবা? এইটার সাথে দেখতে পাচ্ছ স্টেবল, বিসিএস ক্যাডার ট্যাডার হ্যান ত্যান অনেক কিছু। তার মানে তুমি এর কাছে যা স্টেবিলিটি তৈরি করবা, তখন এই সম্পর্কটা তোমার ভেঙে যাবে, এই সম্পর্কটা গড়ে যাবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, জয় বাংলা। তাহলে স্টেবিলিটি বেশি হবে। তাহলে দেখবা যে এর থেকে এর স্টেবিলিটিটা বেশি হচ্ছে, আবার এর আকারটাও ছোট। ঠিক আছে, যেহেতু চার্জ আমার সেম, তাহলে আকার ছোট হইলে স্টেবিলিটিটা কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই, ভালো করে বুঝবা, দ্যাটস ওয়াই এটা ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড বেরোচ্ছে, স্টেবিলিটি বেশি হচ্ছে তাই। তাই ম্যাগনেসিয়াম কার্বনেট ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হচ্ছে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ভাই এটা কেন ভাঙবে না? এটা কেন ভাঙবে না? সোডিয়াম কার্বনেট কেন ভাঙবে না? বা কেন বিয়োজিত হবে না? আচ্ছা, ভাঙবে না কেন? এটা যদি আমি একটা কোশ্চিন দেই, তাহলে দেখেন এই জায়গায় যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এইটা ভাঙলে ম্যাগনেসিয়াম কেন বলতেছি, সোডিয়াম কার্বনেট, এটা ভাঙলে আপনার তৈরি হবে হচ্ছে সোডিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড।
দেখা যায় যে এই দুইটার ল্যাটিস এনথালপি এর কোনো পার্থক্য নেই, এই দুইটার ল্যাটিস এনথালপি এর পার্থক্য নাই। আবার দেখা যায় সোডিয়ামের দেখা যায় চার্জ ঘনত্ব কম, চার্জ ঘনত্ব কম হয়, কারণ গ্রুপ 1 এর গুলা চার্জ ঘনত্ব কম হয়। তাহলে চার্জ ঘনত্ব কম হইলে ল্যাটিস এনথালপি এমনিও কম হচ্ছে, কারণ আপনাকে এখানে আমি বলছি চার্জ ঘনত্ব আর ল্যাটিস এনথালপি কম হলে এমনি আপনার মনে করেন স্টেবিলিটি কম হয়ে যাচ্ছে। তার মানে এইটার স্টেবিলিটিও কম, এটার স্টেবিলিটিও কম। তার মানে দেখা যায় যে এইটা ভাঙার কোনো প্রবণতাও দেখায় না, এইটার ভাঙার কোনো প্রবণতা দেখায় না। এরা উচ্চ তাপেও স্থিতিশীল, এরা উচ্চ তাপেও স্থিতিশীল। কথা বোঝা গেছে? তাহলে এটা কেন ভাঙতেছে না, এটা কেন ভাঙতেছে তাপ দিলে, বুঝতে পারছো? কথা মনে হয় বুঝতে পারছো। এখন চলে আসি, সাপোজ যদি আমি তোমাকে এইরকম বলি যে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট কোনটা ভাঙবে আগে? বলেন এটা কোনটা আগে ভাঙবে? দেখেন এখানে আমার অ্যানায়ন সেম, তার মানে আমাকে ক্যাটায়ন নিয়ে আলোচনা করতে হবে। তাহলে কার আকারটা বড়? এখানে ম্যাগনেসিয়ামের আকার, যদি আমরা আকারে চলে আসি, আকারের দিকে চলে আসি, দেখা যায় যে ম্যাগনেসিয়ামের আকার তোমার ছোট, ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে আমার ছোট, আর ক্যালসিয়াম 2+ হচ্ছে আমার বড়। যদি আকারটা ছোট হয় তার মানে আকারটা ছোট হচ্ছে খুবই ভালো কথা, দেখা যাবে যে আকারটা যদি ছোট হয় চার্জ ঘনত্ব বেশি হবে। এখন বুঝবেন যে ভাইয়া ম্যাগনেসিয়াম 2+, এমনকি এইটার না, আপনি এইখান থেকে উৎপন্ন হবে, মানে এইখান থেকে ভালো করে বুঝবেন, এই ম্যাগনেসিয়াম কার্বনেটটা ভেঙে আপনার ম্যাগনেসিয়াম অক্সাইডে তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আমার কাজ হচ্ছে এইটা নিয়ে আলোচনা করা, কারণ এইখানকার হিসাবটাই আপনি এখানে বসাবেন। তার মানে কে আগে ভাঙবে? আর যদি আমি এখানে ক্যালসিয়াম কার্বনেট লিখি, তাপ দিবেন, তাহলে ক্যালসিয়ামের অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন দেখেন এই জায়গাটাতে, এখন এখানে বড়, চার্জ ঘনত্ব বেশি, এটা বড়, তাহলে চার্জ ঘনত্ব কম। তাহলে চার্জ ঘনত্ব কম হয়েছে, খুবই ভালো কথা। এখন দেখেন এটা চার্জ ঘনত্ব কম হয়েছে, যা যদি চার্জ ঘনত্ব কম হয় তাহলে কি হবে? এটা ল্যাটিস এনথালপি কম হবে, চার্জ ঘনত্ব কম তার মানে ল্যাটিস এনথালপিও কম। এটা কিন্তু আমি আলোচনা করতেছি অক্সাইডের ক্ষেত্রে, এটা কিন্তু আমি অক্সাইড আয়নের জন্য আলোচনা করতেছি, কারণ এইটা ভেঙে তো এইটাই তৈরি হবে। তার মানে কোনটার ল্যাটিস এনথালপিটা বেশি সেটা আমরা দেখব। এইটা তাহলে ল্যাটিস এনথালপি বেশি, তাহলে দেখা যায় যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ল্যাটিস এনথালপি বেশি কার থেকে? ক্যালসিয়াম অক্সাইড এর ল্যাটিস এনথালপি। তাই তাড়াতাড়ি তৈরি হবে হচ্ছে
আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেট আগে ভাঙবে এবং ম্যাগনেসিয়াম আমি কথা বুঝাইতে পারছি? দেখেন, এই জিনিস না বুঝলে আপনাকে কেউ বুঝাবে না, আমি আবারও বলতেছি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস চ্যাপ্টার। বোঝা গেছে? এটা হাজারি স্যারের বইয়ে নেই, আবারও বলে দিলাম, হাজারি স্যারের বইয়ে নেই, স্টেবিলিটি গুলো হাজারি স্যারের বইয়ে নেই। বুঝছেন বুঝছেন? এগুলা মাইশাই কমেন্ট করে গেল, 3জন কি ঢোল বাজাচ্ছ তোমরা? বিয়াদব পোলাপান সব। বুঝতে পারছো কিনা বলো, বলো তাড়াতাড়ি বলো। এতক্ষণ লাগে না? এগুলা এগুলা পড়ায় মজাই নেই। এত সুন্দর জিনিস বুঝাইলাম, এরা ঘুমাচ্ছে, বলদের দল সব। সেম ভাবে তুমি নাইট্রেটের স্থায়িত্ব বুঝাইতে পারবা, পড়াবো না আর। এখন যদি আমি তোমাকে কোশ্চিন করি, কোশ্চিন লিখবো আমি যে সোডিয়াম নাইট্রেট তাপে বিয়োজিত হয়ে কেন সোডিয়ামের অক্সাইড তৈরি করে না? লিখতে পারবা? লিখতে পারবা এটা? এখন দেখো, সোডিয়াম নাইট্রেট, এখন এই সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আর সোডিয়ামের যে অক্সাইড, এই দুইটার ল্যাটিস এনথালপি এর পার্থক্য নেই। ঠিক আছে? ল্যাটিস এনথালপি পার্থক্য নেই, অর্থাৎ এটা দেখা যায় যে ল্যাটিস এনথালপি এর পার্থক্য না থাকায় এই যে সোডিয়াম নাইট্রেটটা, এটা তাপে স্থিতিশীল, এটা তাপে স্থিতিশীল। ল্যাটিস, আবার বলি, এদের অক্সাইড গ্রুপ 1 এ ধাতুগুলার চার্জ বেশি হয়, এদের অক্সাইড ও নাইট্রেটে ল্যাটিস এনথালপি এর মধ্যে কোনো পার্থক্য নাই। এরা বেশ স্থিতিশীল, এরা স্টেবল, তাপে স্টেবল।
এই স্টেবল থাকার কারণে তোমার এরা অক্সাইড গঠন করে না। তার মানে এখানে স্টেবিলিটিটা কার? সোডিয়াম নাইট্রেটের। তাহলে সোডিয়াম নাইট্রেটটা হচ্ছে স্টেবল, দ্যাটস ওয়াই এইটা কি হয়, এইটাতে পরিণত হয় না। অপরদিকে ভালো করে বুঝবা, অপরদিকে তুমি যাও, যদি বলে যে গ্রুপ 2 এর বিয়োজিত হয় কেন? পারবা না? পারবা কিনা? পারবা কিনা? গুড, ভেরি গুড। তাহলে গ্রুপ 2 এর নাইট্রেট তাপে বিয়োজিত হয় কেন? কারণ দেখবা যে গ্রুপ 2 যখন নাইট্রেট হয়, বিয়োজিত হয়ে অক্সাইডে পরিণত হয়। তার মানে গ্রুপ 2 যদি মনে করো যে আমার ক্যালসিয়াম নাইট্রেট NaNO3 CaNO3 2, এটা ভেঙে গেল, তাপে গেলে আমার হচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড তৈরি হবে, নাইট্রোজেনের ডাইঅক্সাইড তৈরি হবে। এখন দেখো আর অক্সিজেন তৈরি হবে। তখন দেখা যায় এর ল্যাটিস এনথালপিটা, এর ল্যাটিস এনথালপি এর থেকে বেশি, এর থেকে বেশি, কারণ এর আকারটা ছোট, অক্সাইডের আকারটা ছোট। কার থেকে? NO3 মাইনাসের থাকে। এই জায়গায় দুইটা ব্যাখ্যা দিতে পারো। CaNO3 ভেঙে তাপ দিচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড প্লাস কার্বন নাইট্রোজেনের ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এখন এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করো। এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, A-2 চার্জ, আর এ কত? -1। তার মানে চার্জ বেশি, তার মানে চার্জ ঘনত্ব বেশি। তাহলে এর আগে আমরা কি বলছি? চার্জ ইজ প্রপোর্শনাল টু চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব ইজ প্রপোর্শনাল টু ল্যাটিস এনথালপি ইজ প্রপোর্শনাল টু 1/সাইজ। তাহলে এর সাইজটা আবার কি? সাইজ বড়, সাইজ বড় হইলে ল্যাটিস এনথালপি কি হবে? কম হবে। তার মানে এর ল্যাটিস এনথালপি, CaO এর ল্যাটিস এনথালপি গ্রেটার দ্যান CaNO3 এর ল্যাটিস এনথালপি। যখনই দেখবা ল্যাটিস এনথালপিটা বেশি হবে, তার মানে এর যদি ল্যাটিস এনথালপিটা বেশি, তার মানে এর স্টেবিলিটি বেশি। স্টেবিলিটি বেশি হওয়ার কারণে, ভালো করে বুঝবা, স্টেবিলিটি বেশি হওয়ার কারণে এটি গঠিত হয়। মনে রাখার বিষয়, গ্রুপ 1 বাদে, গ্রুপ 1 বাদে, ভালো করে বুঝবা, গ্রুপ 1 বাদে দেখো, গ্রুপ 1 বাদে উচ্চ চার্জের, উচ্চ চার্জের সকল ধাতুর নাইট্রেট তাপে বিয়োজিত হয়। এবং এরা অক্সাইডে পড়ে। কথা বুঝা পাইছো? বুঝার পাইছেন বারে? কথা কি বুঝতে পারছেন? দেখেন, বুঝবার পাইতাম, তোমরা কি বুঝতে পারছো? মনুরা কি পড়ে মজা পাইলো? পড়ে কি মজা পাইলা? मजा आया? कुछ तो मजा आने के लिए ही पढ़ाना चाहता है हम। এই বোঝা গেছে? এই জিনিস না বুঝলে তুমি সারাটা দিন ঘ্যান 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 করতে থাকো, ঘ্যান ঘ্যান করলেও জীবনে তোমার কিছু হবে না। ঘ্যান ঘ্যান করে পড়তে থাকলেও জীবনে কিছু হবে না।
লাস্ট টপিক ছিল, আর পড়াবো না। পি ব্লকে কালকে চলে যাবো ইনশাল্লাহ।